ঠিক আছে, চলো। বেশ, চারজনে এসছো। ঠিক আছে। বেশ, প্রথমে যেটা হচ্ছে আমি একটু আমার পরিচয়টা দিই। যেহেতু তোমরা আমাকে তো পার্সোনালি সেভাবে চেনো না। আহ, আমার নাম হচ্ছে দিব্যেন্দু গনাই। আমি তোমাদের যে নারোলা ইনস্টিটিউট অফ টেকনোলজি আছে সেখানে আমি পড়াতাম আগে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সেখানে আমি 2022 থেকে 2025-এর মার্চ পর্যন্ত আমি পড়িয়েছি। ওকে, অলমোস্ট তুমি বলতে পারো 3 বছর হচ্ছে। তো তারপর আমি পিএইচডি জয়েন করি। পিএইচডি জয়েন করার জন্য আমাকে কলেজটা ছাড়তে হয়, কারণ দুটো একসাথে তো কন্টিনিউ করা সম্ভব নয়। তো যখন কলেজে পড়াতাম তখন তো ভালো পরিচয় ছিল। তার ফলে কি হতো, মানে এই যে তোমাদেরকে ইউটিউবে খুঁজে, ইউটিউব থেকে নিশ্চয়ই প্রত্যেকে খোঁজ খবর পেয়েছো আশা করছি, বা হয়তো কোনো সিনিয়র দাদা বা দিদিদের কাছ থেকে। যাই হোক, তো আহ, আমি যেটা করব, ফার্স্ট সেমিস্টার নর্মালি আগের বছর যেমন আমি পড়াইনি, কিন্তু এই বছর তোমরা এই 2-3 জন যেমন বারবার বলছিলে, বিশেষ করে স্বপ্ননীল, তুমি অনেকবারই বলেছো, দেবদীপও বেশ কয়েকবার বলেছো। তো শুরু করি। আমি আমার বেস্ট দিয়ে পড়াবো, বা তোমাদেরকে কিছু জিনিস আমি শুরু করার আগে বলে দিই। যেটা হচ্ছে, তোমাদের ম্যাথের সিলেবাস খুব বেশি বড় নয়, ম্যাথের সিলেবাস কমপ্লিট করে ফেলবো, এখন একদিন করে পড়াচ্ছি। পরে আমরা, আমার যদি মনে হয় যে পরীক্ষার আগে পর্যন্ত হয়তো ঠিকঠাক ভাবে কমপ্লিট হবে না বা ঠিকঠাক ভাবে তোমাদের প্র্যাকটিস হবে না, তখন কিন্তু আমি টাইম বাড়াবো। ঠিক আছে? টাইম বাড়াচ্ছি তার মানে এটা নয় যে ফিস বাড়িয়ে দেবো, ফিস তোমাদের সেমই থাকবে। ঠিক আছে, ফিস বাড়াবো না, শুধু টাইমটাই বাড়াতে পারি, হয়তো সপ্তাহে 2 দিন করে দেবো। প্রত্যেক মডিউল শেষ হওয়ার পরে একটা করে পরীক্ষা নেওয়া হবে। আর তোমাদের সেমিস্টার এক্সামের আগে ফুল টেস্ট নেব। ওকে? আর ফুল টেস্ট যেটা নেব সেটা কিন্তু তোমাদেরকে অফলাইনে এসে দিতে হবে। আর অনলাইনে ফুল টেস্ট মানে দেওয়া না দেওয়া একই ব্যাপার, কারণ তুমি ঘরে বসে আহ, পুরোনো খাতা চেক করছো কিনা, বই দেখছো কিনা, সেটা আমি বুঝতে পারবো না। তাই না? তো অফলাইন যখন ফুল টেস্ট, এমনি মডিউল টেস্ট গুলো ঘরে বসে দেবে, ফুল টেস্ট গুলো এখানে এসে দেবে। ওকে, চলো আজকে শুরু করি। তোমাদের কিছু জানার থাকলে বলে দাও। শুরুতে যদি কিছু জানার থাকে আমার সম্পর্কে বা তোমাদের সিলেবাস সম্পর্কে, এক্সাম সম্পর্কে, কিছু এনি কোশ্চেন? নেই? আচ্ছা অরুণ, তোমার বাড়ি কোথায়? আমার নাম শুভদীপ কলেছে, আমার বাবার নাম দিয়ে খোলা আছে বলে আপনার কাছে অরুণ দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। হ্যাঁ শুভদীপ, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সে আমার বাড়ি আরো সে বলো। বর্ধমান থেকে 30 কিলোমিটার দূর। কি নাম জায়গাটা? জায়গাটার নাম হচ্ছে রায়না। আচ্ছা, না আমি ওই দিকটা কিছু কিছু জায়গা চিনি। ওইদিকে ওই ঘুষকরা টুসকরা সেই জায়গাগুলো আছে না, ঘুষকরা আছে, আহ, আরো কিছু জায়গা আছে, ওই দিকটা মোটামুটি চিনি। আচ্ছা। আর স্যার দেবদ্বীপে? ওইগুলো ওইগুলো অন্য দিকে স্যার, স্যার আমার বাড়ি বিপরীত দিকে। বেলঘড়িয়া, নিয়ার নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, নিয়ার। আচ্ছা, তোমার নাওলার কাছে। আর হ্যাঁ রাজদীপ? স্যার, চৌধুরী পাড়া। আচ্ছা, তোমার এখানে। ওকে। আর ইয়ে, হ্যাঁ স্বপ্ননীল? তোমার তো দমদম, তাই স্যার না? দমদম। দমদম। হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, চলো শুরু করি আমরা। আরো আশা করি স্টুডেন্ট হবে, তোমাদের পরিচয় তো আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই। এই যে ভিডিওগুলো করছি না, প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি রেকর্ড করবো, এবং সেই রেকর্ডিং গুলো তোমাদেরকে এখন দেবো না, পরীক্ষার আগে দেবো। ওকে? শুধুমাত্র আজকের যে ক্লাসটা, আজকে ফার্স্ট ক্লাস ইন্ট্রোডাকশন ক্লাস, আজকের ক্লাসটা শুধুমাত্র আমি এটা পাবলিক করব। বাকি সমস্ত ভিডিও প্রাইভেট থাকবে, সেটা শুধুমাত্র তোমাদের 4 জনের জন্যই থাকবে, বা যারা অ্যাডমিশন নেবে তাদের জন্যই থাকবে। ক্লিয়ার? শুধুমাত্র আজকের ফার্স্ট ক্লাসটা ইউটিউবে পোস্ট হবে, এটা ওপেন থাকবে সবার জন্য, যদি কেউ কোনো নতুন স্টুডেন্ট আসতে চায় বা তোমরা যদি কাউকে শেয়ার করতে চাও করতে পারো। ওকে, চলো আর কোনো কথা বলবো না, এবার শুরু করবো। প্রথমে যেটা করব, তোমাদের সিলেবাসটা আমি ডিসকাস করবো। ওকে? সিলেবাসটা আগে ভালো করে বুঝতে হবে, কারণ দেখবে এক্সামের, মানে এক্সাম চলে আসবে তখনও সিলেবাস, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে না, সিলেবাস কি আছে না আছে। দেখো, এটা হচ্ছে ম্যাথের সিলেবাস। তোমাদের ম্যাথমেটিক্স এর কোড হচ্ছে M101। এটা হচ্ছে তোমাদের ম্যাথমেটিক্স এর কোড। ক্লিয়ার? বাকি যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো তোমাদের না জানলেও চলবে, এগুলো টিচারদের জন্য। এই যে ক্রেডিট পয়েন্ট, কন্ট্যাক্ট, তারপর কন্ট্যাক্ট আওয়ার্স, এসব তোমাদের না জানলেও চলবে। ওকে? এসব ছাড়াও এই যে CO1, CO2, এসব সব টিচারদের জন্য।
তোমরা এসো এখানে। তোমাদের সিলেবাসে টোটাল 4টে মডিউল আছে। ক্লিয়ার? 4টে মডিউল আছে কি কি? লিনিয়ার মডিউল 1, মডিউল 2, মডিউল 3 আর মডিউল 4। মডিউল 1-এ কি আছে? লিনিয়ার অ্যালজেব্রা। লিনিয়ার অ্যালজেব্রা মানে কোন পোর্শনটা? যেটা তোমরা কিছুটা জিনিস ক্লাস 11-12-এ পড়ে এসেছো। ম্যাট্রিক্স, ডিটারমিনান্ট, এই সমস্ত জায়গায়। ম্যাট্রিক্সের তোমার বিভিন্ন টাইপের যে ম্যাট্রিক্স গুলো ছিল, সিঙ্গুলার ম্যাট্রিক্স, তারপর ধরো ডায়াগোনাল ম্যাট্রিক্স, আইডেন্টিপোটেন্ট ম্যাট্রিক্স, এসব পড়েছো তোমরা? আশা করি পড়েছো। তো এবার ওই ম্যাট্রিক্স ডিটারমিন্যান্টের কনসেপ্টটাকে এখানে আরো আপডেট করা হয়েছে। ওকে, সেগুলো আমরা সব শিখবো। আচ্ছা, মডিউল 2 হচ্ছে সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস, মডিউল 3 হচ্ছে মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস। এবার মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাসটা না দুটো ভাগে ভাগ করা হয়েছে। দেখো, মডিউল 3, মডিউল 4 দুটোই কিন্তু মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস। দেখতে পাচ্ছ? মডিউল 3, মডিউল 4 দুটোই মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস। পার্থক্য কোথায়? মডিউল 3 যেটা আছে সেটা কমপ্লিটলি হচ্ছে ডেরিভেটিভের উপর বেস করে। মাল্টি ভ্যারিয়েবল মানে কি? সেটা ভ্যারিয়েবল মানে কি এক্স ওয়াই এই সমস্ত জিনিসগুলো। মাল্টি ভ্যারিয়েবল মানে হচ্ছে সেখানে মোর দেন ওয়ান ভ্যারিয়েবল থাকে। তো মডিউল 3-তে কি হবে? সমস্ত ডেরিভেটিভের কাজগুলো হবে। যদি মোর দেন ওয়ান ভ্যারিয়েবল থাকে সেক্ষেত্রে তুমি কিভাবে ডেরিভেটিভ করবে। আর মডিউল 4-এ কি আছে? ইন্টিগ্রেশন। কোনো ধরো একটা লাইন আছে বা যে কোনো একটা কার্ভ আছে, সেই কার্ভের লেন্থ তুমি কি করে ক্যালকুলেট করবে। কোনো এরিয়া যদি থাকে সেক্ষেত্রে সেই এরিয়া তুমি কি করে ক্যালকুলেট করবে। ঠিক আছে? এই জিনিসগুলো যেটা হচ্ছে এটা তোমার থাকছে মডিউল 4-এর মধ্যে। ওকে, চলো। তোমাদের যে, আচ্ছা তোমাদের ফার্স্ট যে স্লট টেস্ট, সেই স্লট টেস্টের ডেট দিয়েছে, এক্সাম ডেট। কালকে মনে হয় বললে, রাজদীপ মনে হয় বললে না? থার্ড, হ্যাঁ স্যার দিয়েছে। হ্যাঁ, 3 নভেম্বর বলেছে তাই না? না, 6 তারিখ বলেছে স্যার। 6 তারিখ ছয় বলেছে। তারিখ আচ্ছা, 6 নভেম্বর। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমাকে আরেকটা জিনিস বলে দাও, যদি আমার পক্ষে পসিবল হয় যে তোমাদের স্লটে যে সিলেবাসটা আছে, তো যদি সেটা কমপ্লিট করে দিতে পারি তো আমি করে দেবো। ওকে, আমাকে কি তোমরা বলতে পারবে যে স্লটে কোন টপিকটা সিলেবাসে দিয়েছে স্লটের জন্য? জানা নেই? ক্লাসে স্যার বলেননি কিছু? মডিউল 1 আর স্যার মডিউল 2। মডিউল 1 আর মডিউল 2, এবার সবটা তো হয়নি এখনো, তাহলে মডিউল 1-এর না জাস্ট না, শুরু। সবটা হয়নি। এ হয়তো র্যাঙ্ক পর্যন্ত হ্যাঁ হয়েছে হয়তো, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। র্যাঙ্ক পর্যন্ত। হ্যাঁ, মডিউল 2-তে হয়তো মিন ভ্যালু থিওরেম এত দূর হবে, তোমাদের তো এইমাত্র ক্লাস শুরু হলো। ওবিসির জন্য হ্যাঁ তোমাদের অনেক পিছিয়ে গেছে। ঠিক আছে, চলো। আজকে আমরা মডিউল 1 শুরু করব এবং খুব ইন্টারেস্টিং ভাবে পড়বো। দেখো তোমরা নিজেরাই খুব মজা পাবে। ওকে, চলো। আজকে আমরা শুরু করছি মডিউল 1। আচ্ছা, ম্যাট্রিক্সের ডেফিনেশন কেউ বলতে পারবে? তোমাদের জানা আছে ম্যাট্রিক্সের ডেফিনেশন কি? এনিওয়ান? স্যার আমাদের ম্যাট্রিক্সের প্রথম মডিউলটা অনেকটাই হয়ে গেছে স্যার। কতটা হয়েছে বলো? যাই যতটাই হোক, আমাদেরকে তো স্যার পড়তেই হবে তাই না, সবটাই কি পড়তে হবে? স্যার ইকোলন, র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স, নর্মাল ফর্ম, ইনভার্স, জর্জ অর্ডার সব এগুলো হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, চলো বলো স্যার ম্যাট্রিক্সের বলছিলাম যে স্যার ডেফিনেশন। হ্যাঁ, বলো বলো। স্যার বলতে পারি? তারা কিছু বলছিলে, রাজদীপ বলছিলে না? অরুণ বলছিলে? না স্যার। অরুণ না, তোমার কি নাম বলে? শুভদীপ। আচ্ছা বলো, দেবদীপ অ্যান্সার বলো। স্যার, অ্যারেঞ্জমেন্ট অফ elements in the form of rows and columns is called matrix. ভেরি গুড, একদম। অ্যারেঞ্জমেন্ট অফ এলিমেন্টস ইন দ্য ফর্ম অফ রোজ অ্যান্ড কলামস, কিছু এলিমেন্টকে আমরা রো আর কলাম ফর্মে অ্যারেঞ্জ করলে যে একটা সিস্টেম পাচ্ছি সেটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। ওকে, আমরা বেসিক জিনিসে বেশি ডেপথে যাব না, কারণ এগুলো সব তোমাদের জানা আমি জানি। আমরা কিছু কিছু বেসিক জায়গা, কিছু কিছু ডেফিনেশন বলে দেবো যেগুলো হয়তো ভুলে গেছো। তো সেই জিনিসগুলো বলে তারপর আমরা সিলেবাসে ঢুকবো। ওকে, আমাকে প্রথমে তুমি বলো যে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স জিনিসটা কি? তো বলতে পারবে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স? ডায়াগোনাল এলিমেন্ট বাদ দিয়ে সবকটা এলিমেন্ট জিরো।
ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, তুমি বলছো ডায়াগোনাল এলিমেন্ট গুলো ছাড়া বাকি সমস্ত এলিমেন্ট জিরো হবে। আমি যদি বলি তুমি ডেফিনেশনটা ভুল বললে, তুমি কি মানবে আমি যদি বলি ডেফিনেশনটা ভুল বললে? কোথায় ভুল হয়েছে ভাবো দেখো। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কিন্তু দু রকমের হয়, কি কি? একটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে কি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, হ্যাঁ কি না? লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ক্লিয়ার? আচ্ছা, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যখন বলছি না, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডেফিনেশন কি ছিল? কেউ একজন বলো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডেফিনেশন কি ছিল? একদম নিজের ভাষায়, মানে এমন নয় যে তোমাকে ডেফিনেশন গুছিয়ে বলতে হবে সেটা না, তুমি যেটা জানো, তোমার নলেজ যেটা আছে সেটা। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে হচ্ছে, হ্যাঁ বলো বলো। ডায়াগোনাল যে এলিমেন্ট গুলো থাকবে, সে ডায়াগোনাল এলিমেন্টের নিচের এলিমেন্ট গুলোকে জিরো হতে হবে, বুঝতে পারলে? ডায়াগোনাল এলিমেন্টের নিচের এলিমেন্ট গুলোকে জিরো হতে হবে, তাহলে সেটাকে তুমি বলতে পারবে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। অনেকে কি বলে জানো? অনেকে বলে যে আপার ডায়াগোনালের উপরের এলিমেন্ট গুলোকে নন জিরো হতে হবে, না সেটা নয়। ডায়াগোনালের নিচের এলিমেন্ট গুলোকে জিরো হতে হবে, ঠিক আছে? আমি এটাকে জাস্ট এরকম শর্টে লিখছি যে অল দ্য এলিমেন্টস, all the elements below the diagonal elements must be zero, ক্লিয়ার? তাহলে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা 3x3 ম্যাট্রিক্স নিচ্ছি, 1 2 3 0 0 1 0 0 3। দেখো তো, এই যে ম্যাট্রিক্সটা আমি লিখেছি, এটা কি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স? বলবে, অ্যান্সার করবে, মানে কোনো চাপের কিছু না, বিন্দাস অ্যান্সার করবে। একদম আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, কারণ আমার ডেফিনেশন বলছে ডায়াগোনালের নিচের এলিমেন্ট গুলোকে জিরো হতে হবে। তুমি দেখো, ডায়াগোনালের নিচের এলিমেন্ট হচ্ছে এইগুলো, এইগুলো সবগুলো জিরো আছে, তো এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? আর যখন আমি বলছি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডেফিনেশন কি ছিল? যে ডায়াগোনালের উপরের এলিমেন্ট গুলোকে সব জিরো হতে হবে, ওকে? অল দ্য এলিমেন্টস, above the diagonal elements, above the diagonal elements must be zero, ক্লিয়ার? তাহলে এর একটা ম্যাট্রিক্সের এক্সাম্পল দাও, তো বলতে পারবে? তোমরা বলো এর একটা এক্সাম্পল। দেবদীপ, বলো, তুমি পারবে তো? স্যার, আপনার উপরের দিকে জিরো রাখতে হবে। 1 0 0, Okay? তারপর হচ্ছে 2 2 0 1 ওয়ান। 2 0 0, তারপর আচ্ছা। হচ্ছে 3 2, না 0 0 হবে, 2 হুম। 3 2 0। ওকে, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে আমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ইউটি লিখলাম, এটা হচ্ছে আমার লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এলটি লিখলাম, কারণ এখানে হচ্ছে ডায়াগোনালের উপরের এলিমেন্ট গুলো সব জিরো হচ্ছে। এবার আমি আসি, তুমি প্রথমে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডেফিনেশনে কি ভুল বলেছিলে? তুমি বলেছিলে যে ডায়াগোনাল ছাড়া, তুমি মানে কে অ্যান্সার করেছে আমি ভুলে গেছে, ডায়াগোনাল ছাড়া বাকি সমস্ত এলিমেন্ট জিরো হবে, এটা বলেছিলে। সেটা কিন্তু ডেফিনেশন নয়, ডায়াগোনালও কিন্তু জিরো হতে পারে।
ওকে, ডায়াগোনালও কিন্তু জিরো হতে পারে। মানে কি, আমি যদি বলি যে 0 0 0 0 0 0 0 0 0, এটা একটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এটা একটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কেন? এই নাল ম্যাট্রিক্সটা হচ্ছে বোথ আপার ট্রায়াঙ্গুলার এন্ড লোয়ার ট্রায়াঙ্গুলার। আপার ট্রায়াঙ্গুলারের ডেফিনেশনে কোথাও বলেনি যে আমাকে ডায়াগোনাল এলিমেন্ট গুলোকে জিরো হতে হবে না নন জিরো হতে হবে। ডায়াগোনাল এলিমেন্টের উপরে কোনো রেস্ট্রিকশনই নেই। তো ডায়াগোনাল এলিমেন্ট তুমি জিরোও নিতে পারো, নন জিরোও নিতে পারো, যেহেতু কোনো রেস্ট্রিকশন নেই। একইভাবে লোয়ার ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রেও তাই। তাহলে এভরি নাল ম্যাট্রিক্স ইজ আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এভরি নাল ম্যাট্রিক্স ইজ লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, as well as every null matrix is a triangular matrix. বোঝা গেল? ক্লিয়ার? আর ভুল হবে না আশা করি। তাহলে আমাকে এটা এটা অ্যান্সার করো দেখি। যদি আমি এরকম বলি 0 2 3 0 0 1 0 0 4, এটা কি ম্যাট্রিক্স হবে? স্যার আপার 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 ট্রায়াঙ্গল। ভেরি গুড, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ডায়াগোনাল দেখবে না, তোমাকে দেখতে হবে ডায়াগোনালের উপরে বা নিচে। ওকে, এখানে নিচের গুলো জিরো আছে, আপার ট্রায়াঙ্গুলার। কোনটাই যদি উপর গুলো জিরো থাকে, লোয়ার ট্রায়াঙ্গুলার। ক্লিয়ার? বাস, একদম সিম্পল জিনিস। চলো নেক্সট টপিক। ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে হোয়াট ইজ ডায়াগোনাল ম্যাট্রিক্স। হোয়াট ইজ ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে পারবে? আজকে মনে হয় আমার ওয়াইফাইটা একটু ডিস্টার্ব করছে, তোমাদের কি কিছু প্রবলেম হচ্ছে কানেকশন নিয়ে? হ্যাঁ, একটু আটকে আটকে আছে। কাটতে যাচ্ছে না? এক মিনিট, জাস্ট মিনিট। ওকে, দেখো আমি কি বললাম, ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশন কেউ একজন বলো, হোয়াট ইজ ডায়াগোনাল ম্যাট্রিক্স? স্যার বলো বলো। স্যার 1 0 0। না, আমি ডেফিনেশন জানতে চাইছি, এক্সাম্পল না, ডেফিনেশন। স্যার ডায়াগোনাল এলিমেন্টস মানে তিনটে একটা ডায়াগোনালি নাম্বার প্রেজেন্ট থাকবে, আর বাকি সাইডের নাম্বার গুলো জিরো। মানে আপার ট্রায়াঙ্গেল লোয়ার ট্রায়াঙ্গেল বোথ প্রেজেন্ট থাকবে সেখানে। না, হ্যালো আপার ট্র্যাক আপার, হ্যাঁ বলো। আপার আর লোয়ার বোথ প্রেজেন্ট থাকবে, এটা ঠিক বলেছো। কিন্তু প্রথমে যেটা বললে, জিরো থাকবে ওরা। তুমি বললে ডায়াগোনালটা নন জিরো থাকবে, বাকিগুলো জিরো থাকবে, এটা ভুল। ডায়াগোনালের উপরে কোনো রেস্ট্রিকশন নেই। ওকে, ডায়াগোনালের উপরে কোনো রেস্ট্রিকশন নেই। তো আমি ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশন এরকম লিখতে পারি যে এ স্কোয়ার ম্যাট্রিক্স, অবশ্যই স্কোয়ার হতে হবে। এ স্কোয়ার ম্যাট্রিক্স is said to be is said to be diagonal is said to be diagonal if all the if all the non-diagonal elements
if all the non-diagonal elements are ওকে। যেমন ধরো এই এক্সাম্পলটা 1 0 0 0 2 0 0 0 3, এটা হচ্ছে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ঠিক, যদি আমি এরকম বলি 0 0 0 0 0 0 0 0 0, এটা কি ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে? বলো কি মনে হয়, এটা কি ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে? স্যার মনে হচ্ছে হবে না, এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। কেন হবে না? ডেফিনেশন কারণ দেখো স্যার তুমি। এখানে তো কনস্ট্যান্ট ভেরিয়েবল নেই না ডায়াগোনালি, তো কি হয়েছে? এটা কোনো কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ভেরিয়েবল নেই তো কি হয়েছে? তোমার ডেফিনেশন কি বলছে? তোমার ডেফিনেশন বলছে যে নন ডায়াগোনাল এলিমেন্ট গুলোকে কি হতে হবে, জিরো হতে হবে। হ্যাঁ। ডায়াগোনাল এলিমেন্টের উপরে তো কোনো রেস্ট্রিকশন নেই। তো ডায়াগোনাল এলিমেন্ট জিরো হোক কি নন জিরো হোক কিছু ম্যাটার করছে না। নন ডায়াগোনাল এলিমেন্ট জিরো আছে কিনা সেটা দেখো। বুঝতে পারলে? মানে জিনিসগুলো ওকে দেখো, স্যার। মানে ক্লাস 11 12 কত ছোট ছোট কনসেপ্টে তোমাদের এগুলো মানে ঘাটতি রয়ে গেছে। ঠিক আছে, ডায়াগোনালের উপরে কোনো রেস্ট্রিকশন নেই। ডায়াগোনাল জিরো হতে পারে, নন জিরো হতে পারে, কিছু নন জিরো কিছু জিরো, যা খুশি হতে পারে। তার জন্য তুমি তুমি সার্চ করবে, গুগলে সার্চ করবে তোমার এভরি স্কোয়ার নাল ম্যাট্রিক্স, এভরি স্কোয়ার নাল ম্যাট্রিক্স ইজ ডায়াগোনাল ম্যাট্রিক্স। বুঝতে পারলে? চলো নেক্সট। নেক্সট তোমাকে আমি জিজ্ঞেস করছি যে স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবে স্কেলার ম্যাট্রিক্স কি জিনিস? স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে ওয়ান টাইপ অফ ডায়াগোনাল ম্যাট্রিক্স। ওকে, স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে ওয়ান টাইপ অফ ডায়াগোনাল ম্যাট্রিক্স। কিরকম ডায়াগোনাল ম্যাট্রিক্স? যে সেই সমস্ত ডায়াগোনাল ম্যাট্রিক্স যার ডায়াগোনাল এলিমেন্ট গুলো কোনো কনস্ট্যান্ট সংখ্যা, কনস্ট্যান্ট নন জিরো না। ঠিক আছে, কনস্ট্যান্ট নন জিরো না। ডায়াগোনাল ম্যাট্রিক্সটাকে ধরো আমি এরকম বললাম ডেফিনেশনটা, এ স্কোয়ার ম্যাট্রিক্স, এ স্কোয়ার ম্যাট্রিক্স is said to be, is said to be diagonal, is said to be diagonal if all off diagonal elements, if all off diagonal elements, না off diagonal, হ্যাঁ ঠিক আছে, said to be said to be diagonal, said to be scalar, if all off diagonal elements are zero and diagonal elements, diagonal elements are constant, diagonal elements are, দেখো বুঝতে বুঝতে পারলে? কনস্ট্যান্ট বলতে পারো বা ইকুয়াল বলতে পারো। ঠিক আছে, ইকুয়াল বলতে পারো। সমস্ত ডায়াগোনাল এলিমেন্ট গুলো কি হতে হবে, ইকুয়াল। যেমন ধরো আমি এক্সাম্পল হিসেবে বললাম 2 0 0 0 2 0 0 0 2। দেখো প্রত্যেকটা ডায়াগোনাল এলিমেন্ট কি হচ্ছে, ইকুয়াল হচ্ছে বা কনস্ট্যান্ট হচ্ছে, আর বাকি অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলো কি হচ্ছে, জিরো হচ্ছে। তো এটা হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স। এবার এই যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো, এই ডায়াগোনাল এলিমেন্ট গুলো যখনই ওয়ান হয়ে যাবে, 1 0 0 0 1 0 0 0 1, দেখো এটা কি ম্যাট্রিক্স প্রত্যেকে জানো? আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমি তুমি কি এটা বলতে পারবে না যে প্রত্যেকটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স? হ্যাঁ কি না? মানে জিনিসগুলো ভাবো, পর সমস্ত ডেফিনেশন গুলো, সমস্ত ম্যাট্রিক্স গুলো কিন্তু পরপর পরপর আবিষ্কার হয়েছে। আগে স্কেলার ম্যাট্রিক্স এসেছে, স্কেলার ম্যাট্রিক্স এর পরে কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক কিনা? 1 0 0 0 1 0 0 0 1, এটা হচ্ছে এক ধরনের স্কেলার ম্যাট্রিক্স, স্পেশাল টাইপ অফ স্কেলার ম্যাট্রিক্স যার প্রত্যেকটা ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে ইকুয়ালস টু 1। ওকে, বেশ, মোটামুটি এই জিনিসগুলো আমার বলার ছিল। আর কিছু জিনিস বলবো যেটা তোমাদের এমসিকিউ তে আসে।
এমসিকিউ দেখবে অনেক কোশ্চেন থাকবে যেখানে আসে, যেগুলো তোমরা পড়েছো কিনা আমার জানা নেই, কিন্তু সেগুলো তোমাদেরকে জানতে হবে। ওকে, চলো ফার্স্ট নাম্বার 1। নাম্বার 1 হচ্ছে অর্থগোনাল ম্যাট্রিক্স। অর্থগোনাল ম্যাট্রিক্স পড়েছো তোমরা? অর্থগোনাল ম্যাট্রিক্স কি জিনিস 11-12 ছিল? ছিল না? কেউ অ্যান্সার করছো না মানে ছিল না, তাই তো? অর্থগোনাল ম্যাট্রিক্স মানে হচ্ছে যে, ধরো তোমার কাছে স্যার একটা বলবো ম্যাট্রিক্স। হ্যাঁ বলো দেখি। এ টু মানে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এ মাইনাস ইনভার্স। বলতে পারো, বা এটা মানে সহজ ভাষায় হচ্ছে, যদি এ ম্যাট্রিক্স এর সাথে তার ট্রান্সপোজ কে মাল্টিপ্লাই করো, বা উল্টোটা, এ ট্রান্সপোজ এর সাথে যদি তার এ ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করো, সবসময় সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স দেবে। এটাই হচ্ছে অর্থগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশন। বা তুমি যেটা বললে সেটাও হবে। সেটা ডেফিনেশনটা কি বলছে, যে ইনভার্স, কোন একটা ম্যাট্রিক্সের ইনভার্স আর তার ট্রান্সপোজ দুটো যদি সেম হয়ে যায়, তখন সেটাকে অর্থগোনাল ম্যাট্রিক্স বলা হয়। ঠিক আছে, কোন একটা ম্যাট্রিক্স তার ইনভার্স আর তার তোমার ট্রান্সপোজ দুটো যদি সেম হয়ে যায়, তাহলে সেটাকে বলা হবে অর্থগোনাল ম্যাট্রিক্স। অ্যাকচুয়ালি এখান থেকেই চলে আসছে, এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আই, তার মানে কি এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ ইনভার্স, একই না? এটাই তুমি বললে। ঠিক আছে, এই জিনিসগুলো জানতে হবে, এগুলো কিন্তু এমসিকিউ তে আসবে। আচ্ছা, নাম্বার টু নাম্বার টু ধরো তোমাকে জিজ্ঞেস করলাম যে হোয়াট ইজ সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স, এইগুলো আমি ডেফিনেশন দেখাচ্ছি না, আমি তোমাদেরকে নোট দেবো, সেই নোটে সমস্ত ডেফিনেশন লেখা আছে। ওকে, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। সিমেট্রিক ম্যাট্রিক্স কি জিনিস ছিল, কে বলবে? যদি কোনো ম্যাট্রিক্সে যদি দেখো যে ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ দুটোই স্যার সেম বলতে পারি? হয়ে যাচ্ছে, এই তো বলে দিলাম। ম্যাট্রিক্স আর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ দুটো যদি সেম হয়ে যায়, তখন সেটাকে বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ যদি সেম হয়ে যায়, তখন সেটাকে বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। এগুলো একদম বেসিক জায়গা, আমি বেশি ডেপথে যাচ্ছি না। আচ্ছা, নেক্সট বলো কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা বলো তোমরা, কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কে বলবে? কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে পারি স্যার। হ্যাঁ বলো। এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ যখন হবে। যদি দেখো যে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ হচ্ছে, তখন সেটাকে কি বলা হবে? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ক্লিয়ার? আরো কিছু জিনিস তোমাদেরকে জানতে হবে। ধরো আমি বললাম, 4 নম্বর, ধরো বললাম যে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স কে বলতে পারবে? আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স কি জিনিস? ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, সেই ম্যাট্রিক্সে তুমি স্কোয়ার করবে, মানে এ স্কোয়ার। এবার এ স্কোয়ার যদি তোমার গিভেন ম্যাট্রিক্সের সাথে যদি সেম হয়ে যায়, তখন সেটাকে বলা হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ভীষণ ইম্পর্টেন্ট, এটাকে স্টার মার্ক করে রাখো। ওকে, আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি দেখো যে এ স্কোয়ার ইকুয়ালস টু এ হয়ে যাচ্ছে, তখন সেটাকে বলা হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। একটা এক্সাম্পল দিতে পারবে আইডেন্টিটি ম্যাট্রিক্সের? পারবে না? স্যার ট্রাই করবো। হ্যাঁ বলো, অবশ্যই। স্যার এ স্কোয়ার বরাবর এ, মানে হ্যাঁ, আই 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 আইডেন্টিটি ম্যাট্রিক্স। হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। বা তুমি যদি এরকম নাও, ধরো এ ইকুয়ালস টু নিলে 1 0 0 0, দেখো তো এটা হচ্ছে কিনা। এ স্কোয়ার যদি করো তাহলে কত হচ্ছে? 1 0 0 0। এটা এটা কি হবে? একবার চেক করে দেখো, তাহলে কত হচ্ছে?
ওয়ান, জিরো, এটাও জিরো, এটাও জিরো। দেখো স্কোয়ার ইকুয়ালস টু 8 হয়ে যাচ্ছে, ঠিক কি? তবে একটা জিনিস মাথায় রাখবে, এইগুলো সবই কিন্তু কি হচ্ছে, আহ, না এটা না, আইডেন্টিটি ম্যাট্রিক্স তোমার, এটাও স্কোয়ার ম্যাট্রিক্স। হ্যাঁ, এগুলো সবই কি হচ্ছে, স্কোয়ার ম্যাট্রিক্স। ক্লিয়ার? চলো নেক্সট। মোটামুটি আমরা বেসিক জায়গাগুলো অনেকটাই কমপ্লিট করে ফেলেছি, আর একটা পয়েন্ট আছে, তারপর আমরা সিলেবাসে ঢুকবো। নিলপোটেন্ট ম্যাট্রিক্স। নিলপোটেন্ট ম্যাট্রিক্স, এটা কি কেউ পারবে, কারো জানা আছে? নিলপোটেন্ট ম্যাট্রিক্স মানে হচ্ছে, ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে ট্রাই এ। করতে পারি। বলো। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এর স্কোয়ার করলে সব জিরো হয়ে যাবে, মানে চার এলিমেন্ট গুলো জিরো হয়ে যাবে। নট অনলি স্কোয়ার, যে কোনো পাওয়ার করলে যদি জিরো হয়ে যায়, ধরো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স যার হ্যাঁ, অর্ডার হচ্ছে এন, এন বাই এন অর্ডারের একটা ম্যাট্রিক্স, 3 বাই 3, 4 বাই 4, 5 বাই 5, যা খুশি হতে পারে। এবার ধরো যে এ টু দি পাওয়ার কে ইজ ইকুয়ালস টু জিরো হয়ে গেল, এ টু দি পাওয়ার কে ইজ ইকুয়ালস টু জিরো হলো, যেখানে কে এর ভ্যালুটা কি, কে এর ভ্যালুটা হচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু এন। ওকে, এ টু দি পাওয়ার কে যদি জিরো হয়ে যায়, আর তার সাথে এটাও তোমাকে দেখতে হবে যে এর থেকে ছোট এ টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান, ছোট এ টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান, সেটা নট ইকুয়ালস টু জিরো। বুঝতে পারলে? মানে তুমি যেটা বললে এ স্কোয়ার, ধরো আমি এ কিউব বললাম, ধরো আমার কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, যেটা আমি যখন এ কিউব করছি সেটা জিরো হচ্ছে, কিন্তু এ স্কোয়ারের ক্ষেত্রে সেটা নন জিরো হচ্ছে, তখন সেটাকে বলা হবে নিলপোটেন্ট ম্যাট্রিক্স। ওকে, তো এ টু দি পাওয়ার কে ইকুয়ালস টু জিরো, আর এ টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান নট ইকুয়ালস টু জিরো, যেখানে কেটা কোথায় থাকছে, কে হচ্ছে বিলংস টু সেট। ক্লিয়ার? কে হচ্ছে বিলংস টু সেট। মোটামুটি এই জিনিসগুলো জেনে রাখলাম, আমরা যখন এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করব এই জিনিসগুলো আবার বলবো। নিলপোটেন্ট ম্যাট্রিক্স কি, আইডেন্টিটি ম্যাট্রিক্স কি, ওকে, ডায়াগোনাল ম্যাট্রিক্স কি, আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর যখন করবো সেখানে আবার এগুলো ডিসকাস করবো। চলো এবার আমরা আসি তোমাদের সিলেবাসে। হেডিং করো, হেডিং করো ইকেলন ফর্ম, ইকেলন ফর্ম এন্ড র্যাঙ্ক, ইকেলন ফর্ম এন্ড র্যাঙ্ক। আরো করে শিখবো, এখান থেকে মাস্ট কোশ্চেন আসবে, আসবেই আসবে। ওকে, আমি সব পড়ানোর সময় সময় বলে দেবো কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো কোন জায়গা থেকে কত মার্কসের কোশ্চেন আসে, সব বলে দেবো। তোমরা কিন্তু নিজেদের মতো করে সব খাতায় লিখে নেবে ওই টপিক গুলোর পাশাপাশি। ওকে, আচ্ছা তোমরা যখন 11-12-এ ম্যাট্রিক্স অপারেশন বলো বা ডিটারমিনেন্টের অপারেশন যখন করেছিলে, তোমরা করতে না যে একটা রো, মানে সেকেন্ড রো এর সাথে ফার্স্ট রোকে ইন্টারচেঞ্জ করে দিলে, বা একটা রো এর সাথে আরেকটা রোকে মাল্টিপ্লাই করে দিলে, নিজের মতো করতে। কিন্তু তোমরা কি জানো এই যে অপারেশন গুলো করো, এই অপারেশন গুলোর কিছু লিমিটেশন আছে, আর তুমি তোমার যা খুশি অপারেশন করতে পারবে না। তোমরা বুঝতে পারছো? তুমি তোমার ইচ্ছে মতো যা খুশি অপারেশন করতে পারবে না। এগুলো হয়তো তোমরা জানো না, কিন্তু এখন জানতে হবে। আর এখন যেহেতু তোমরা কলেজে উঠে গেছো, এখন তোমাকে সেই সমস্তই কোশ্চেন করা হবে যেগুলো তুমি ভুল করতে পারো, মানে এমন কিছু অপারেশন ইউজ করলে যে অপারেশনটা করা যাবে না। বুঝতে পারলে? তো প্রথমে তুমি হেডিং করো যে এলিমেন্টারি রো অপারেশন। কি বললাম? এলিমেন্টারি রো অপারেশন। এলিমেন্টারি রো অপারেশন জিনিসটা কি? বলছে যে তুমি যখন কোনো ম্যাট্রিক্সের উপরে অপারেশন করবে, ম্যাট্রিক্সটাকে রিডিউস করার জন্য তুমি যখন অপারেশন করবে, সেই অপারেশনের কিছু লিমিটেশন আছে, বিশেষ স্পেসিফিক কিছু অপারেশনে তুমি ইউজ করতে পারবে। কি কি? নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান বলছে তুমি দুটো রোকে ইন্টারচেঞ্জ করতে পারবে, দুটো বা তিনটে রোকে দুটো দুটো করেই করতে হয়, তুমি ইন্টারচেঞ্জ করতে পারবে।
তো ফার্স্ট লিখবো ইন্টারচেঞ্জ, ইন্টারচেঞ্জ। ওকে, তার মানে কি তোমার কাছে যদি আর আই একটা মানে আইথ রো থাকে, আইথ রো আর আই নাম দিলাম আর আই, সেটার সাথে তুমি ইন্টারচেঞ্জ করতে পারবে আর জে। বুঝা গেল? আর আই সেটার সাথে তুমি ইন্টারচেঞ্জ করতে পারবে আর জে। ক্লিয়ার? নাম্বার 2, কোনো জায়গা বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে বলবে, ঠিক আছে? কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই। একদম স্যার স্যার ভাবতে পারো, নিজের দাদা ভাবতে পারো, যা খুশি। ওকে, এক যদি মনের মধ্যে কোনো রকম কোশ্চেন আসে সঙ্গে সঙ্গে বলবে যে আমি এই জায়গাটা বুঝতে পারিনি, আর একবার বলে দেবো। ব্যাস। চলো নাম্বার 2। নাম্বার 2 বলছে যদি তুমি কোনো রোকে, ধরো রোকে তুমি চেঞ্জ করবে মনে করছো, তুমি দেখতে পাচ্ছ কোনো একটা রো পুরোটাই তুমি দেখতে পাচ্ছ 2 এর মাল্টিপল, সেক্ষেত্রে তুমি মনে চাইছো যে 2টাকে বাইরে বের করবে, ঠিক? তাহলে তুমি সেক্ষেত্রে কি করবে? হাফ মাল্টিপ্লাই করতে পারবে। ডিভিশনের কনসেপ্ট ম্যাট্রিক্সে অ্যাকচুয়ালি নেই, সেক্ষেত্রে হাফ তুমি মাল্টিপ্লাই করবে। ওকে, তার জন্য কি বলা হয়? স্কেলার মাল্টিপ্লিকেশন। কি বললাম? স্কেলার মাল্টিপ্লিকেশন। তাহলে তুমি ধরো আইএথ রোকে চেঞ্জ করছো আর আই ড্যাশ, কিভাবে চেঞ্জ করছো? ওই আইএথ রো এর সাথে কে একটা স্কেলার, সেটাকে মাল্টিপ্লাই করছো। কেটা কি? কে ইজ ইকুয়ালস টু স্কেলার, অবভিয়াসলি কোনো নন জিরো নাম্বার। তো তুমি এখানে লিখতে পারো নন জিরো স্কেলার, নন জিরো স্কেলার। জিরো মাল্টিপ্লাই করে দিলে তো পুরো রোটাই জিরো হয়ে যাবে, তাই না? জিরো মাল্টিপ্লাই করে দেবে না, নন জিরো স্কেলার। 3 নাম্বার অপারেশন। 3 নাম্বার অপারেশন বলছে এটাকে বলা হয় লিনিয়ার প্রপার্টি, বা তুমি বলতে পারো লিনিয়ার, লিনিয়ার। সেটা কি জিনিস? বলছে ধরো তুমি কোনো একটা রোকে অন্য কোনো রো এর হেল্প নিয়ে চেঞ্জ করবে, করেছো না এরকম? যে সেকেন্ড রোকে চেঞ্জ করছো ফার্স্ট রো এর সাথে 2 মাল্টিপল করে বা 3 মাল্টিপল করে, তো সেকেন্ড রোকে ফার্স্ট রো এর হেল্প নিয়ে চেঞ্জ করছো। তো এই জিনিসটা তুমি করতে পারো। সেটা কিভাবে? ধরো আমি ধরে নিচ্ছি আমি জে রোকে চেঞ্জ করবো, আর জে, আর জে কে চেঞ্জ করে নাম দিচ্ছি আর জে ড্যাশ। আর জে কে চেঞ্জ করতে চাইছি, আর জে কে চেঞ্জ করে তার নাম দিচ্ছি আর জে ড্যাশ। যখন সেটাকে চেঞ্জ করবে, ভালো করে মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। এই যে যখন 3 নাম্বার প্রপার্টি ইউজ করছো, মানে কি? অন্য কোনো রো এর হেল্প নিয়ে তুমি যখন কোনো একটা রোকে চেঞ্জ করছো, যে রোকে তুমি চেঞ্জ করছো সেই রোতে কোনো রকমের স্কেলার মাল্টিপ্লিকেশন করা যাবে না। কি বললাম? আবার বলছি, মন দিয়ে শুনো। যখন তুমি কোনো একটা রোকে অন্য কোনো রো এর হেল্প নিয়ে চেঞ্জ করবে, তখন যে রোকে তুমি চেঞ্জ করছো সেই রোতে কোনো রকমের স্কেলার মাল্টিপ্লিকেশন করা যাবে না। ক্লিয়ার? এটা কিন্তু একদম স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। যে রোকে চেঞ্জ করবে সেই রোকে তুমি কোনো রকমের স্কেলার মাল্টিপ্লাই করবে না। কখন? যখন তুমি অন্য কোনো রো এর হেল্প নিয়ে সেই রোকে চেঞ্জ করছো। ওকে, তাহলে কি হবে? আর জে কে আমি চেঞ্জ করছি, আর জে তে আমি কোনো স্কেলার মাল্টিপ্লাই করবো, আর জে প্লাস অন্য কোনো রো এর সাথে অপারেশন করে আমি চেঞ্জ করতে গেলে কে আর আই। দেখো বুঝতে পারবে, আর জে কে আমি চেঞ্জ করলাম, তাহলে আর জে প্লাস অন্য কোন একটা রো আই থ্রু তার সাথে স্কেলার মাল্টিপ্লাই কে, স্কেলার মাল্টিপ্লাই করে আমি এটাকে চেঞ্জ করব। ঠিক আছে? আচ্ছা আমাকে বলো, প্রত্যেকে বলো, 4 জনেই বলো, যে এই যে 3টে জিনিস আমি লিখেছি, এখানে কোনো রকমের মনের মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা আমাকে জিজ্ঞেস করো। স্বপ্ননীল, দেবদীপ, রাজদীপ, বলো কোনো সমস্যা আছে? না, বুঝতে পেরেছি নো স্যার। ডাউট স্যার। ওকে, না ভেরি স্যার, গুড। থ্যাংক বুঝতে ইউ, পেরেছি। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আচ্ছা এই একটা জিনিস, এই যেমন আমরা রো অপারেশন করছি না, সেম জিনিস কিন্তু আমরা কলাম অপারেশনও করতে পারি, এবং সেখানে ওই একই রুল, যে দুটো কলামকে আমরা ইন্টারচেঞ্জ করতে পারবো।
কলামে আমরা স্কেলার মাল্টিপ্লাই করতে পারবো, একই রূপ কলামের ক্ষেত্রে। কিন্তু আমি তোমাদেরকে সবসময় বলবো কলাম অপারেশনে যাবে না। তার কারণ হচ্ছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এমন অনেক প্রপার্টি আছে যেখানে কলাম অপারেশন কাজ করে না। ধরো তোমাকে ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে বলেছে, ওকে, র্যাঙ্ক বের করতে বলেছে, বা ধরো তোমাকে ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে বলেছে ইউজিং রো মানে অপারেশন, সেক্ষেত্রে তুমি কিন্তু কলাম অপারেশন করতে পারবে না। তার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব সবসময় রো অপারেশন দিয়ে করবে। তুমি রো অপারেশন করো বা কলাম অপারেশন করো, তোমার সবসময় কিন্তু অ্যান্সার সেমই আসবে। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে কলাম অপারেশন ইউজ করা যায় না, সেগুলো তো তোমার পক্ষে জানা সম্ভব না, সেগুলো শিখতে গেলে আরো টাইম লাগবে। তাই শুরু থেকেই বলছি রো অপারেশন ইউজ করো, যেখানে কলাম অপারেশন ইউজ করতে বলবে সেখানে কলাম অপারেশন করবে। ক্লিয়ার? চলো, একটা আমি অঙ্ক, একটা ম্যাট্রিক্স দিচ্ছি, সেটা তোমরা রো অপারেশন করবে। ঠিক আছে, রো অপারেশন করে আমাকে বলবে কি জিনিসটা আসছে। ওকে, একবারে শুরু করছি। ইকুইভ্যালেন্ট মানে রো ইকুয়াল ম্যাট্রিক্স যেটা আছে আমার যে টপিক ইকুয়াল ফর্ম, সেই ইকুয়াল ফর্ম দিয়ে শুরু করছি, তারপর ম্যাট্রিক্সটা আমরা বলবো। ইকুয়াল ফর্ম, ওকে, দেখো ভালো করে শিখবে। আমি একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি, তাহলে জিনিসটা বুঝতে আরো সহজ হবে। ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, এটাই নিচ্ছিলাম। ধরো বললাম 1 5 9 8 3 6 1 2 0 5 9 এই যে ম্যাট্রিক্সটা আছে না, এটাকে আমরা ইকেলান ফর্মে কনভার্ট করব। আচ্ছা, এই যে আমি প্রোনাউন্স করছি ইকেলান, এটা কিন্তু কোনো কোনো স্যার ইচেলান বলে, তো যেটা বলবে সেটাই কিন্তু কারেক্ট। যদি তুমি মানে ফরেনার যদি প্রোনাউন্সিয়েশন দেখো সেটাকে ইকেলান বলা হয়, মানে এর প্রোনাউন্সিয়েশন। আর যদি আমাদের ইন্ডিয়ান প্রোনাউন্সিয়েশন দেখো তো এটাকে ইচেলান বলে। কোনো অসুবিধা নেই, যেটা খুশি বলো। বেশ, এটাকে আমরা কি করব, আমরা ইকুয়াল ফর্মে কনভার্ট করব এই ম্যাট্রিক্সটাকে। আমি তোমাদেরকে একটা একটা করে বলে দিচ্ছি, ভালো করে বুঝতে। ইকুয়াল ফর্মের কন্ডিশন হচ্ছে যে, প্রথম যে নন জিরো এলিমেন্ট আছে, ভালো করে দেখবে, প্রথম যে নন জিরো এলিমেন্ট আছে তার নিচে সমস্ত এলিমেন্টকে জিরো বানাতে হবে। কি বললাম? প্রথম যে নন জিরো এলিমেন্টটা আছে তার নিচে সমস্ত এলিমেন্টকে জিরো বানাতে হবে। বোঝা গেল? যেগুলো বলছি না, তোমরা নিজেদের মতো করে সাইডে একটা দাগ টেনে সাইডে নিজেদের মতো করে ল্যাঙ্গুয়েজে লিখে নেবে। এটাকে তো ক্লাস নোট বলা হয়। ক্লাস নোট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম, যে প্রত্যেক রোতে প্রথম যে নন জিরো এলিমেন্ট, সেই নন জিরো এলিমেন্টের নিচে যত এলিমেন্ট আছে সেগুলোকে কি করতে হবে, জিরো বানাতে হবে। তাহলে আমার প্রথম টার্গেট হচ্ছে, এই মুহূর্তে আমার টার্গেট হচ্ছে এই থ্রিটাকে জিরো বানাবো, আর এটা তো অলরেডি জিরো আছে, এটা কোনো অসুবিধা নেই। তো থ্রি কে জিরো বানানোর জন্য তুমি কি অপারেশন ইউজ করবে আমাকে ফটাফট বলো। R2 - 3R1। ভেরি গুড। R2 - 3R1, তো করো। আমি করলাম R2 - 3R1। ওকে, আচ্ছা, এখানে আমি তোমাদের একটা ভুলটা বলে দিই। যদি তোমরা কেউ এরকম করতে যে 1/3 R2 - R1, এই অপারেশনটা করলেও কিন্তু জিরো হয়ে যাবে। কিন্তু আমি তোমাদের কি বলেছিলাম, যে রোকে চেঞ্জ করছো সেই রোকে স্কেলার মাল্টিপ্লাই করা যাবে না। তার মানে এটাকে তুমি কিন্তু ইউজ করতে পারবে না। ক্লিয়ার? তোমাকে প্রথমটা ইউজ করতে হবে R2 - 3R1। চলো তাহলে কত আসছে বলো। তো প্রথম রোটা তো সেম থাকবে 1 5 9 8, পরেরটা তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে তারপর কত হচ্ছে, 6 6 - 15 হচ্ছে, তার মানে কত হচ্ছে, -9 হলো। আচ্ছা, আর এখানে কত হচ্ছে, 1 - 27, মানে কত হচ্ছে, -26 হলো। আচ্ছা, আর এখানে কত হচ্ছে, 2 - 24,
তোমার কথা হচ্ছে -22 হলো। ক্লিয়ার? আচ্ছা, আর লাস্ট একটা তো জিরো আছে, এখানে কোনো অপারেশন করার দরকার নেই, যেমন হচ্ছে 0, 5, 9। বলো, ক্লিয়ার হয়েছে? কোনো কোশ্চেন নেই? তাহলে দেখো, আমার ফার্স্ট রোতে প্রত্যেকটা জিনিস ভালো করে মন দিয়ে শুনবে। আমার ফার্স্ট রোতে ফার্স্ট যে নন জিরো এলিমেন্ট ছিল তার নিচে সমস্ত এলিমেন্ট দেখো জিরো হয়ে গেছে, হ্যাঁ কিনা? দেখো, সমস্ত এলিমেন্ট জিরো হয়ে গেছে। এবার সেকেন্ড রোতে এসো। সেকেন্ড রোতে ফার্স্ট যে নন জিরো এলিমেন্ট আছে কোনটা? এই যে -9। সেকেন্ড রোতে ফার্স্ট যে নন জিরো এলিমেন্ট আছে তার নিচের এলিমেন্টকে জিরো বানাতে হবে, মানে এটাকে জিরো বানাতে হবে। ফাইভটাকে এখন জিরো বানাবে। ফাইভটাকে জিরো বানানোর জন্য কি অপারেশন করবে আমাকে বলো? ফাইভ কে জিরো বানানোর জন্য কি অপারেশন করবে? স্যার বলতে পারি? হ্যাঁ বলো, অবশ্যই। হ্যালো। হ্যাঁ বলো বলো। R3 prime equals to R3 minus 5/9 R2। মাইনাস? হ্যাঁ, তাহলে কি এখানে তো ওটা অলরেডি গিয়ে -9 আছে, তো তুমি প্লাস করে দাও না, ও আচ্ছা আচ্ছা, প্লাস প্লাস, সরি। তাই না? তাহলে তোমার কি বলছো, R3 প্লাস 5/9, R3 প্লাস 5/9 R2, ঠিক? ওয়াইফাইটা আজকে একটু ডিস্টার্ব করছে। আচ্ছা, এসো। তাহলে এখানে আমার কত পাচ্ছে বলো তুমি ম্যাট্রিক্সটা? আমি একটু নিচে এখানে দিচ্ছি, 1, 5, 9, 8 পেলাম। এখানে 0, -9, -26, -22। ওকে। আচ্ছা, এখানে 0 হলো। আচ্ছা, -9 এর নিচে এটা 0 হয়ে গেল। তাহলে এখানে এটা তো বাকিগুলো সেই মতো এবার সাজিয়ে দাও। কত হচ্ছে দেখো, 9, কত হচ্ছে 9, আর এখানে হচ্ছে -26, স্যার ওটা 211/9। 211/9, তাই তো? 211/9, ঠিক আছে। আর এটা কত হচ্ছে বলে দাও? আর এটা 101/9। ক্যালকুলেশনটা অনেক কষ্ট। এই যে জিনিসটা তোমার তৈরি হলো, এটাকে বলা হচ্ছে রো। ঠিক আছে? তাহলে আমি কি বললাম, রো ইকুয়াল ফর্মের মেন কাজটা কি? যে প্রত্যেক রোতে ফার্স্ট যে নন জিরো এলিমেন্ট থাকবে তার নিচের এলিমেন্ট গুলোকে জিরো বানাতে হবে, বাস, আর কিছু না। মনে থাকবে। অনেকে দেখবে এরকম বলে যে ডায়াগোনাল এলিমেন্ট গুলোকে ওয়ান হতে হবে, না সেটা নয়। সেটা হচ্ছে রো ক্যানোনিক্যাল ফর্ম, ইকুয়াল ফর্ম নয় সেটা। মনে থাকবে, যেখানে বলবে ডায়াগোনাল গুলোকে ওয়ান হতে হবে স্যার সেটা কিন্তু আমার ইকুয়াল ফর্ম। স্যার আমার ডাউট। হ্যাঁ বলবো। হ্যালো হ্যাঁ স্যার, বলো। বলছি যে স্যার এখানে R3 + 5/9 R2 করেছেন। আর যদি স্যার যদি স্যার R1 মাইনাস যদি R3 করা হতো। না, R1 - R3 কেন করব? আমার তো না, সেটা করা যাবে না, সেটা করা যাবে না, এটা করা যাবে না। এটাই হচ্ছে ইকুয়াল ফর্মের কাজ, যে প্রথমে ফার্স্ট রোকে নিয়ে সেকেন্ড রো থার্ড রো গুলো জিরো বানাবো, তারপর সেকেন্ড রোকে নিয়ে থার্ড ফোর্থ এগুলো জিরো বানাবো, মানে একটা একটা করে স্টেপ বাই স্টেপ নিচে নিচে নামবে, বুঝতে পারলে তো? তুমি যেটা বললে ওটা করা যাবে না। ওটা কেন করা যাবে না বলো তো? তুমি যেটা বললে R1 - R3 যদি করতে, তাহলে তুমি যে এখানে জিরো বানিয়েছিলে, কোথায়? এই যে, এই যে এলিমেন্টটাকে জিরো বানিয়েছিলে এটা আবার নন জিরো হয়ে যাবে। হ্যাঁ, তুমি যদি R1 - R3 করতে, তোমার ফাইভটা তো জিরো হয়ে যাচ্ছে, এখানে তখন -1 চলে আসছে, ঠিক? ওটা করা যাবে না, তার ঠিক জন্য আছে, স্টেপ বাই ঠিক স্টেপ আছে, ঠিক আছে। নিচে নামতে হবে। ওকে। তাহলে এই যে জিনিসটা পেলে এটাকে বলবো
হচ্ছে রো ইকুইভ্যালেন্ট ফর্ম অফ এ ম্যাট্রিক্স। রো কেন বলা হচ্ছে, কারণ আমরা শুধুমাত্র রো অপারেশন করছি, আর ইকুইভ্যালেন্ট ফর্মে শুধুমাত্র রো অপারেশনই হয়। ইকুইভ্যালেন্ট ফর্ম দু রকমের হয়, একটা হচ্ছে রো ইকুইভ্যালেন্ট ফর্ম, একটা হচ্ছে কলাম ইকুইভ্যালেন্ট ফর্ম। কলাম ইকুইভ্যালেন্ট ফর্ম তোমাদের সিলেবাসে নেই, আর প্রয়োজনও হয় না, কোনো কাজেও লাগে না। ঠিক আছে, রো ইকুইভ্যালেন্ট ফর্মটা সিলেবাসে আছে, সেটা ভালো করে প্র্যাকটিস করবে। আচ্ছা, এবার আমি একটা জিনিস তোমাদেরকে বলি। ধরো তোমার কাছে একটা এরকম 4x4 ম্যাট্রিক্স আছে, মন দিয়ে শুনো। 4x4 ম্যাট্রিক্স আছে, এবার তুমি অপারেশন করতে করতে দেখলে যে হঠাৎ করে ধরো মাঝখানে সেকেন্ড রো বা থার্ড রোতে কোনো একটা রো পুরোপুরি ভাবে জিরো হয়ে গেছে, হতেই পারে। ঠিক আছে, মাঝে কোনো একটা রো পুরোপুরি ভাবে জিরো হয়ে গেছে, তাহলে রো ইকুইভ্যালেন্ট ফর্ম হয়েছে যে তোমার কাছে এরকম যদি কোনো জিরো রো থাকে, মাঝে যদি কোনো জিরো রো থাকে, সেগুলোকে তুমি কি করবে, একদম নিচে পাঠিয়ে দেবে, ইন্টারচেঞ্জ করে দেবে। ধরো আমি ফর এক্সাম্পল বলছি, 4x4 একটা ম্যাট্রিক্স, তুমি রো ইকুইভ্যালেন্ট ফর্ম রো অপারেশন করলে, অপারেশন করে দেখলে যে সেকেন্ড রো পুরোটা জিরো হয়ে গেছে, আর ফোর্থ রোতে নন জিরো আছে, তখন তুমি কি করবে, R2 আর R4 কে ইন্টারচেঞ্জ করবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যদি কোনো জিরো রো থাকে সেগুলোকে তুমি একদম নিচে পাঠিয়ে দেবে, জিরো রো সবসময় নিচে থাকে। ঠিক আছে, মনে থাকবে। চলো, আশা করি বুঝতে পেরেছো। বেশ, এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, যেটা হয়তো খুব কম জায়গাতে তুমি দেখতে পাবে, আমি জানি বলে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই যে প্রত্যেক রোতে ফার্স্ট যে নন জিরো এলিমেন্ট, ওকে, প্রত্যেক রোতে ফার্স্ট যে নন জিরো এলিমেন্ট, সেটাকে বলা হয় পাইভট এলিমেন্ট। কি বলা হয়, পাইভট এলিমেন্ট। মানে এই যে ওয়ান, ওয়ান, এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে পাইভট এলিমেন্ট, PIVOT, পাইভট এলিমেন্ট। ঠিক আছে, একইভাবে এই দেখো এখানে, কোথায় গেল, ও সরি, আমি ভুল ম্যাট্রিক্সে লিখে ফেলেছি, একদম লাস্ট ম্যাট্রিক্স, এই যে এখানে ওয়ান, এটাকে কি বলা হচ্ছে, পাইভট এলিমেন্ট, পাইভট এলিমেন্ট। একইভাবে তুমি যদি সেকেন্ড রো দেখো, সেকেন্ড রোতে দেখো -9, -9 কে কি বলা হচ্ছে, পাইভট এলিমেন্ট। থার্ড রো যদি দেখো, থার্ড রো দেখো এই 211/9, এটাকে কি বলা হচ্ছে, পাইভট এলিমেন্ট। বোঝা গেল? এখন তুমি হয়তো জিজ্ঞেস করবে যে স্যার এই পাইভট এলিমেন্ট কি 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 মানে কিসে কাজে লাগে, কেন আমি এটা জানবো? পাইভট এলিমেন্ট খুব ভালো জিনিস, যেটা তোমরা কলেজে শিখেছো, যে নাম্বার অফ নন জিরো রো, সেখান থেকে তোমরা র্যাঙ্ক বের করছো, নাকি না? নাম্বার অফ নন জিরো রো থেকে তুমি র্যাঙ্ক বের করছো, তার থেকেও ভালো ইউজফুল হচ্ছে নাম্বার অফ পাইভট এলিমেন্ট। পাইভট এলিমেন্ট কতগুলো আছে সেখান থেকে তুমি খুব ইজিলি র্যাঙ্ক পেয়ে যাবে। এখানে বলো তো, এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হচ্ছে, বলো, ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হচ্ছে? 3 3 জি। তিনটে পাইভট এলিমেন্ট আছে, তাই এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 3। তাহলে আমি সহজ ভাষায় এটা আমি লিখতেই পারি যে কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক, র্যাঙ্ক ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, আমি যদি বলি যে নাম্বার অফ নন জিরো রো, সেটাও হবে নন জিরো রোজ, বা তুমি ধরো বললে নাম্বার অফ পাইভট এলিমেন্ট, পাইভট। আমি নন জিরো রোটো দেখি না, আমি সবসময় পাইভট এলিমেন্ট কতগুলো আছে সেটা দেখি। কেন? কারণ হচ্ছে যখন আমি সিস্টেম অফ ইকুয়েশন করবো, তখন বুঝতে পারবে এই পাইভট এলিমেন্ট কতটা হেল্প করছে। সেখানে তুমি পাবে যে কোন সলিউশনটা ইনফাইনাইট সলিউশন, কোন ভ্যারিয়েবলটা ইনফাইনাইট সলিউশন দিচ্ছে, কোনটা ইউনিক সলিউশন দিচ্ছে, সেটা পাইভট এলিমেন্ট প্রচুর হেল্প করে। ঠিক আছে, যার জন্য আমি স্টুডেন্টদেরকে শুরু থেকেই পাইভট এলিমেন্টটাই শেখাই। তোমাদেরকে বলবো এই পাইভট এলিমেন্ট নিয়েই কাজ করবো, ক্লাসে যা বলছে বলুন। ঠিক আছে, কারণ অনেকেই মনে করে যে তোমরা হয়তো বুঝবে না পাইভট এলিমেন্ট কি জিনিস, টিচাররা সবাই জানে, তারা ভাববেন যে তোমরা হয়তো বুঝবে না, না বুঝার তো কিছু নেই, হ্যাঁ কি না? প্রত্যেকেই বুঝতে পেরেছো আমি যেটা বললাম, পাইভট এলিমেন্ট। তো পাইভট এলিমেন্ট নিয়েই এটা প্র্যাকটিস করবো। ওকে, বেশ, আমি এখন তোমাদেরকে একটা পাইভট, পাইভট এলিমেন্টটা একবার দেখান স্যার। পাইভট এলিমেন্ট মানে হচ্ছে স্যার এই যে পাইভট তুমি, এলিমেন্টটা একবার দেখান। এই যে ও আচ্ছা আজকে আচ্ছা আচ্ছা ওয়াইফাইটা আচ্ছা, একটু ঠিক আছে ডিস্টার্ব করছে, তার জন্য problem হচ্ছে। ঠিক আছে স্যার।
হ্যাঁ, ডেফিনেশনটা কি বললাম, যে তুমি রো ইকুয়াল ফর্মে কনভার্ট করেছো, তারপরে প্রত্যেক রোতে ফার্স্ট যে নন জিরো এলিমেন্ট, প্রত্যেক রোতে ফার্স্ট যে নন জিরো এলিমেন্ট সেটাকে বলা হচ্ছে পাইভট এলিমেন্ট। বেশ, এবার আমি তোমাদেরকে একটা কোশ্চেন দিচ্ছি, সেই কোশ্চেনটা তোমরা সলভ করবে, সেখান থেকে র্যাঙ্ক বের করবে, সবকিছু করবে। ওকে, কোশ্চেন দেখো। রিডিউস দ্য ম্যাট্রিক্স, reduce the matrix capital A is equals to 1 2 minus 2 3 2 5 minus 4 6 minus 1 minus 3 2 minus 2 4 minus 1 6। এই ম্যাট্রিক্সটাকে রিডিউস করবে কোথায়? টু টু ইকুয়াল ফর্ম, টু ইকুয়াল ফর্মে রিডিউস করবে। আর সাথে লিখবো hence find the rank of the matrix, hence find the rank of the, ওকে। আচ্ছা, প্রথমে ইকুয়াল ফর্মে কনভার্ট করো, ইকুয়াল ফর্মে কনভার্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, গ্রুপে না কিন্তু আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠাবে। আচ্ছা, আমি টাইম দিচ্ছি, এখন হচ্ছে 8:58। আচ্ছা, 9 PM বললাম, 9 PM, তোমাদেরকে 5 মিনিট টাইম দেবো, 7 মিনিট টাইম দেবো, 9 7, 7 মিনিটের মধ্যে এটাকে সলভ করে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সলিউশনটা পাঠাবে। আমার কাছে কিন্তু এভাবেই পড়াশোনা হয়, অনলাইন অফলাইন গুলো আলাদা কিছু নেই। অফলাইনে যেমন খাতা চেক করা হয়, অনলাইনেও আমি ঠিক একইভাবে খাতা চেক করি।
হ্যাঁ, দেবদীপ, ঠিক আছে। হুম, সত্যমের, ঠিক আছে। স্বপ্নে তুমি ওই অপারেশনটা কি করেছো, R2 ড্যাশ ইকুয়ালস টু R2 - R3। হ্যাঁ হ্যাঁ। R3 কেন? R2 ড্যাশ ইকুয়ালস টু R2 - R3 করলে তো তোমার ওটা জিরো হচ্ছে না। R2 - R3 করলে তো তোমার ওটা থ্রি হয়ে যাচ্ছে। টু মাইনাস ও না, মাইনাস R4 হবে, R4। ফোর হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম ভাবেও করবে না, তো আমি যে বললাম স্টেপ বাই স্টেপ হয়। প্রথমে যে অপারেশনটা করবে ফার্স্ট রো এর বেসিসে নিচের গুলো, তারপরে সেকেন্ড রো এর বেসিসে নিচের গুলো, থার্ড রো এর বেসিসে নিচের গুলো, এইভাবে স্টেপ বাই স্টেপ সিঁড়ি ভেঙে ভেঙে অপারেশনটা হবে। মানে আমার দেখো ব্যাপারটা বোঝো, তুমি যখন ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের অঙ্ক করেছে তুমি যে কোনো রো নিয়ে ক্যালকুলেশন করো, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে স্পেশাল টাইপ অফ অপারেশন। ইকুয়ালেন্ট ফর্ম তোমাকে বানাতে হবে, সেই ইকুয়ালেন্ট ফর্ম বানানোর জন্য তোমাকে এটা করতে হচ্ছে, ঠিক আছে। হুম হুম। আর বাকি তোমরা দুজন শুভদীপ আর রাজদীপ, আমাদের হচ্ছে
টাইম কিন্তু হয়ে গেছে 9:07। আচ্ছা, এই কোশ্চেনটা তোমাদের 2022 সালে এসেছিল। ওকে, আমি দেখো পাশে লিখে দিয়েছি 2022। চলো সলভ করি এবার। চেষ্টা করবে টাইমের মধ্যে সলভ করার, কারণ আমি একটা কোশ্চেনের জন্য যেরকম টাইম প্রয়োজন সেরকমই টাইম। আচ্ছা, রাজদীপ কাজ করছে। রাজদীপ, তোমাকে যে বললাম ওয়ান না বানালেও চলবে, রো ইকুয়ালের জন্য ওয়ান বানানোর কোনো প্রয়োজন নেই। ও ঠিক আছে। দেখে নেবো। ওয়ান, টু, -2, 3, 2, 5, -4, 6, -1, -3, 2, -2, 2, 4, -1, 6। ওকে, এবার এখানে দেখো আমি প্রথমে এই নিচের ব্লকে এই ব্লকে 0 বানাবো। ওকে, তাহলে আমি কি করছি, r2 ড্যাশ দিস ইজ ইকুয়ালস টু r2 -2 r1 করলাম, r3 ড্যাশ দিস ইজ ইকুয়ালস টু r3 প্লাস r1 করলাম, আর r4 ড্যাশ দিস ইজ ইকুয়ালস টু r4 -2 r1। তো কত হচ্ছে 1, 2, -2, 3, 0, সেখানে কত হচ্ছে 2 r1, 5 -4, 1, -4, এটা 0 হয়ে যাচ্ছে, 6 আর এখানে হচ্ছে 2 শর্ট, 0, 0, -3, -1, 0, -2 r1, 0, 1, এই জিনিসটা আসছে, ঠিক আছে? এবার আমাকে কি করতে হবে, আমাকে এই এলিমেন্ট যেটা আছে এই এলিমেন্টটাকে 0 বানাতে হবে, তাই না? কারণ সেকেন্ড রো এর নিচে ওটা নন জিরো রয়ে গেছে। তো ওটাকে 0 বানানোর জন্য কি করবে, আমি এক কাজ করি, এই ম্যাট্রিক্সটাকে একটু কপি করি। বেশ, এবার আমি থার্ড রো কে 0 করার জন্য আমি কি করছি, r3 প্লাস r2 করছি। ওকে, তাহলে 1, 2, -2, 3, 0, 1, 0, 0, 0, 0, 0, 1, 0, 0, 3, 0। ওকে, বেশ, এবার দেখো এখানে অনেকের মনে হতে পারে এটা রো ইকুইভ্যালেন্ট ফর্ম, কিন্তু অ্যাকচুয়ালি এটা রো ইকুইভ্যালেন্ট ফর্ম নয়। ওকে, কেন? কারণ হচ্ছে মানে কন্ডিশন এটাই যে কোনো একটা রোতে ফার্স্ট যে নন জিরো এলিমেন্টটা যেখানে আছে, বন্ধু, কোনো একটা রোতে ফার্স্ট যে নন জিরো এলিমেন্টটা আছে তার ঠিক পরের রোতে ওই এলিমেন্টের লেফটে যত এলিমেন্ট থাকবে সেগুলোতে 0 হবে। দেখো থার্ড রোতে এখানে আমার নন জিরো এলিমেন্ট আছে, হ্যাঁ কিনা? তাহলে ফোর্থ রোতে এই লেফটে যত এলিমেন্ট আছে সব 0 হতে হবে। ওকে, সব 0 হতে হবে, কিন্তু সেটা এখানে নেই, আমার নন জিরো রয়ে গেছে। তার জন্য আমি কি করব, এটাকে ইন্টারচেঞ্জ করব। ইন্টারচেঞ্জ করলে কত হচ্ছে দেখো, ইন্টারচেঞ্জ করলে যদি আমি r3 আর r4 এটাকে ইন্টারচেঞ্জ করি, তাহলে কত হচ্ছে 1, 2, -2, 3, 0, 1, 0, 0, 0, 0, 3, 0, 0, 0, 0। আমি এক্সপেক্ট করেছিলাম যে তোমরা হয়তো এই জায়গাটা ভুল করবে, কিন্তু তোমরা প্রত্যেকে ঠিক করেছো। ওকে, বেশ, এবার দেখো এখানে কতগুলো এটা হচ্ছে, এবার তুমি দেখো এই জিনিসটা আমার রৈখিলানের সমস্ত ডেফিনেশন স্যাটিসফাই করছে। আর এখানে পাইভট এলিমেন্ট কতগুলো আছে, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে পাইভট এলিমেন্ট আছে। র্যাঙ্ক মানে আমি কি বলেছিলাম, র্যাঙ্ক ইজ ইকুয়ালস টু হচ্ছে নাম্বার অফ পাইভট এলিমেন্ট, বা বলতে পারো নাম্বার অফ
নন জিরো, তো দিস ইজ ইকুয়াল টু, ঠিক আছে। এর র্যাঙ্ক নিয়ে অনেক কিছু জিনিস আছে বলার মতো, সেগুলো আমরা বলবো, সবই বলবো। যদি কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক ফুল হয়, ফুল মানে কি? যেমন এটা ধরো 4x4 ম্যাট্রিক্স, তো 4x4 ম্যাট্রিক্স, আর এর র্যাঙ্কও দেখো 4 এসছে। তো যদি কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক এরকম ফুল হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটা সবসময় নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। তুমি এটা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করে চেক করবে, দেখবে নন সিঙ্গুলার হচ্ছে। ঠিক আছে। তো কোনো ম্যাট্রিক্স সিঙ্গুলার না নন সিঙ্গুলার সেটা চেক করার কিন্তু এটা একটা খুব ভালো প্রসেস, যে র্যাঙ্ক বের করেও কিন্তু আমরা চেক করতে পারি। যদি বড় ম্যাট্রিক্স হয়, সেক্ষেত্রে ডিটারমিনেন্ট বের করার থেকে র্যাঙ্ক বের করাটা সহজ হবে, অ্যাটলিস্ট সিঙ্গুলার নন সিঙ্গুলারটা বলতে পারবে। আর যদি দেখো যে ম্যাট্রিক্সের র্যাঙ্ক তার অর্ডারের থেকে ছোট হচ্ছে, তাহলে সেই ম্যাট্রিক্সটা অবভিয়াসলি সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। ওকে, কি বললাম লিখে দিচ্ছি আমি, যে ইফ rank is equals to order of the matrix, order of the matrix, ওকে। তো এটা কি ইমপ্লাই করবে? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, আবার উল্টোটাও সত্যি, উল্টোটাও সত্যি, প্রত্যেকটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের র্যাঙ্ক ফুল র্যাঙ্ক। ওকে, তো কোনো এমসিকিউ কোশ্চেন যদি তোমার কাছে থাকে, ধরো 3x3 একটা এমসিকিউ কোশ্চেন দিয়েছে, তোমাকে জিজ্ঞেস করলো এর র্যাঙ্ক কত হবে, তুমি কিন্তু বুদ্ধি করে একদম ফটাফট ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করে নিও। ডিটারমিন্যান্ট যদি দেখো নন জিরো চলে আসছে, চোখ বন্ধ করে ওই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে, ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে, ম্যাট্রিক্সের অর্ডার যা আছে সেটা, 3x3 ম্যাট্রিক্স হলে র্যাঙ্ক হবে 3। কিন্তু যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে বলতে পারবে র্যাঙ্ক যদি, ইফ র্যাঙ্ক ইজ লেস দেন অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স, অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স দিস ইমপ্লাই, সেটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি? ডিটারমিন্যান্ট হচ্ছে জিরো। এগুলো আশা করি জানো, সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে হচ্ছে ডিটারমিন্যান্ট জিরো। এবার দেখো ডিটারমিন্যান্ট জিরো আসছে, তার মানে কিন্তু তুমি বলতে পারবে না তার র্যাঙ্কটা কত হচ্ছে। এটা বলতে পারবে যে তিনের থেকে ছোট হবে, দুইও হতে পারে, একও হতে পারে, তাই না? তাই সিঙ্গুলার ম্যাট্রিক্স থেকে র্যাঙ্ক বলতে পারবে না। হ্যাঁ, এটা বলতে পারবে যে 3 হবে না, তো ফুল র্যাঙ্ক হবে না। আচ্ছা, আরেকটা কোশ্চেন করো, এটা এসছে 2021 সালে। তো find the rank of the matrix using using elementary elementary row operation। এলিমেন্টারি রো অপারেশন মানে শুরুতে যে তিনটে অপারেশন বলেছি ওইগুলো ইউজ করতে হচ্ছে। ম্যাট্রিক্সটা কি বলেছে? a is equals to 2 3 minus 1 1 3 0 4 2 6 9 minus 3। পরে দেখুন। আচ্ছা, এই কোশ্চেনটা এসছে 2021 সালে। আচ্ছা, এখন বাজে 9:16, তোমাদেরকে টাইম দিচ্ছি 5 মিনিট। তো 9:20 হচ্ছে, 9:20।
র্যাঙ্ক টু এভাবে ঠিক এসছে। এমনি তো আর টু এর অপারেশনটা আগে চেক করো। আর টু এর অপারেশনটা একটু ভুল করেছে। সব মিলে ঠিক আছে। তোমরা দুজন, রাজদীপ, শুভদীপ, সবাই দ্বীপ, রাজদীপ, শুভদীপ, দেবদীপ। স্যার, হ্যাঁ বলো। স্যার আমার সলিউশনটা কি ঠিক আছে? না, তুমি একটু ভুল করেছো, দেখো আর টু এর অপারেশনটা একটু ভুল করেছো। বেশ দেখে নাও। আচ্ছা তোমাদের রাজদীপ আর দেবদীপ, দেবদীপ বলছে, শুভদীপ, তোমাদের স্পিড কিন্তু একটু স্লো, একটু বাড়াতে হবে। ওকে, হয়ে যাবে, অসুবিধা নেই, প্রথম শিখছো তো, মানে একটু স্লো হচ্ছে। ওকে দেখো, তাহলে টু, থ্রি, -1, 1, 3, 0, 4, 2, 6, 9, -3, 3। প্রথমে আমি কি করবো, আর টু মাইনাস মাইনাস করবো 3/2 আর ওয়ান, আর আর থ্রি মাইনাস 3 আর ওয়ান, 2, 3, -1, 1। আর এখানে হচ্ছে, এটা তো 0 আসবে, এখানে হচ্ছে তোমার 0 মাইনাস 9/2, 4 মাইনাস প্লাস 3/2, তাহলে হচ্ছে 11/2, 11/2 মাইনাস 3/2 হচ্ছে হাফ। এই জিনিসটা আসছে, এখানে 0, এটাও 0, প্লাস এটাও 0, এটাও 0, এই জিনিসটা আসছে। এবার দেখো আমার যে ইকুইভ্যালেন্ট ফর্মের যে কন্ডিশন সেটা স্যাটিসফাই করছে। আমার ফার্স্ট নন জিরো এলিমেন্ট, এটা ফার্স্ট হতে ফার্স্ট নন জিরো এলিমেন্ট, তার নিচে সমস্ত এলিমেন্ট জিরো। সেকেন্ড হতে সেকেন্ড নন ফার্স্ট নন জিরো এলিমেন্ট, এটা তার নিচে এলিমেন্ট জিরো আছে। তো দিস ইজ রো ইকুইভ্যালেন্ট ফর্ম, নো প্রবলেম। ওকে, আচ্ছা এখানে পাইভট কতগুলো আছে, র্যাঙ্ক, র্যাঙ্ক ইকুয়ালস টু কত হচ্ছে, নাম্বার অফ পাইভট, র্যাঙ্ক ইকুয়ালস টু হচ্ছে 2। ঠিক আছে, র্যাঙ্ক ইকুয়ালস টু হচ্ছে 2। ক্লিয়ার হয়েছে? শুভদীপ, তোমার কি কিছু প্রবলেম হচ্ছে, কোনো ডাউট আছে? স্যার একটা কোয়েশ্চেন করতে পারি? হ্যাঁ বলো। স্যার R2 অপারেশনটা একটু বুঝিয়ে দেবেন একবার? আর টু অপারেশনটা, এই তো, প্রথমে প্রথমে তুমি কি করছো, r2 - 3/2 আর ওয়ান করলাম, তাহলে প্রথমটার জন্য কত হচ্ছে, এখানকার জন্য 3 - 2 × 3/2 হচ্ছে, তাহলে কত আসছে, 0 হয়ে যাচ্ছে। তারপর একটা দেখো, তারপরে কত আছে, এটা 0, 0 - 3 × 3/2, তাহলে কত হচ্ছে, -9/2। তুমি ওখানে 0 লিখে দিয়েছো। আর টু অপারেশনটা আরেকবার বলুন স্যার। আর টু অপারেশনটা হচ্ছে, দেখো, এখানে কত আছে, 3, 3 মাইনাস এখানে কত আছে, 2,
টু ইন্টু 3/2 করলাম, 2 কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত, 3 - 3 = 0। দেখো 0 হয়ে গেছে, এই যে ক্লিয়ার। তারপরটা দেখো, তারপর কত হচ্ছে 0, এই যে 0 মাইনাস 3 × 3/2, কত হচ্ছে -9/2, এই যে -9/2। সেম প্রসেসে বাকিটা, বাকিটা কত হচ্ছে 4 - 1 ইন্টু কত হচ্ছে -3/2 মাল্টিপ্লাই করছি না, -3/2 দিলে কত হচ্ছে 4 + 3/2। ওকে, তুমি কত হচ্ছে 8 9 10 11 11/2, দেখো 11/2 একই ভাবে করে। বোঝা গেছে? আর কোনো কোশ্চেন? এবার র্যাঙ্ক নিয়ে দুটো পয়েন্ট আমি বলছি, সেই পয়েন্টগুলো একটু লিখে নাও। নাম্বার 1 বলছে যে যদি কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক তোমার জানা থাকে, তাহলে সেই ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর তার ট্রান্সপোজের র্যাঙ্ক সবসময় সেম হবে। ওকে, তার মানে আমি কি বলতে চাইছি, র্যাঙ্ক অফ এ দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে র্যাঙ্ক অফ এ ট্রান্সপোজ। ওকে, অনেক সময় এমসিকিউ কোশ্চেন এটা পেয়ে যেতে পারে। নাম্বার 2 বলছে কোন একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক, সেটা কি হয়, ওই ম্যাট্রিক্সের যে অর্ডার তার মধ্যে যেটা মিনিমাম তার থেকে ছোট অথবা সমান। মানে এ একটা ধরো ম্যাট্রিক্স, যেটা স্কোয়ার ম্যাট্রিক্স না, রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স, m/n ম্যাট্রিক্স। ওকে, এবার মনে করো এমটা হয়তো এন এর থেকে ছোট হচ্ছে, তাহলে বলছে এই এ ম্যাট্রিক্সে যে র্যাঙ্ক হবে, এ ম্যাট্রিক্সে যে র্যাঙ্ক হবে সেটা লেস দ্যান ইকুয়ালস টু এম হবে। এম আর এন এর মধ্যে যেটা ছোট তার সমান অথবা তার থেকে ছোট হবে ম্যাট্রিক্সের র্যাঙ্ক। ওকে, আমি কি বলতে পারছি, জিনিসটাকে এরকম ভাবে লিখতে পারি যে র্যাঙ্ক অফ এ this is less than equals to minimum of m comma n। m আর n এর মধ্যে যেটা ছোট হবে তার থেকে ছোট অথবা সমান হবে র্যাঙ্ক। আর র্যাঙ্ক কি হয়, র্যাঙ্ক সবসময় পজিটিভ হয়। একটা এক্সেপশন আছে, সেটা বলে দেবো। র্যাঙ্ক কিন্তু সবসময় পজিটিভ হবে গ্রেটার দ্যান 0। ওকে, গ্রেটার দ্যান 0 বা গ্রেটার দ্যান ইকুয়ালস টু লিখতে পারো, ইকুয়ালস টু একটা কেসে হয়, গ্রেটার দ্যান 0 রাখো, কমা দিয়ে লেখো এ ইজ নন সিঙ্গুলার, এ ইজ নন সিঙ্গুলার। ওকে, আর কেবলমাত্র একটা ম্যাট্রিক্সের জন্যই র্যাঙ্ক 0 হয়, সেটা কি, কে বলতে পারবে? কোন ম্যাট্রিক্সের র্যাঙ্ক 0 হয়? নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স, ভেরি গুড। র্যাঙ্ক বের করার জন্য তো মিনিমাম নন জিরো এলিমেন্ট তোমার দরকার। নাল ম্যাট্রিক্সে কোনো নন জিরো এলিমেন্টই নেই, তো একমাত্র নাল ম্যাট্রিক্সই হচ্ছে যার র্যাঙ্ক হচ্ছে 0। আর কোনো ম্যাট্রিক্স পাবে না যার তোমার র্যাঙ্ক 0 হবে। ওকে, তাহলে তুমি লেখো র্যাঙ্ক অফ এ নাল ম্যাট্রিক্স ইজ, ওকে, নাল ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 0। আর মোটামুটি এখান থেকে আর কিছু বলার নেই। আর একটা পয়েন্ট তো ওখানে লিখলাম, এই যে এখানে লিখেছি, সেটা আরেকবার বলে দিচ্ছি। যদি কোনো ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টটা 0 হয়, মানে সিঙ্গুলার ম্যাট্রিক্স যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি বললাম, র্যাঙ্কটা কি হবে? ধরো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, n/n অর্ডারের ম্যাট্রিক্স। ওকে, n/n অর্ডারের ম্যাট্রিক্স, ইফ ডিটারমিন্যান্ট a ইজ ইকুয়ালস টু 0, তো সেখান থেকে কি বললাম, র্যাঙ্কটা কি হতে পারে, র্যাঙ্ক অফ এ তার অর্ডারের থেকে ছোট হবে, বললাম যে একটু আগে, এই যে এখানে বললাম না, এই যে সিঙ্গুলার ম্যাট্রিক্স কি হচ্ছে, লেস দ্যান, র্যাঙ্কটা কি হচ্ছে, লেস দ্যান অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি, ডিটারমিন্যান্টটা 0, ডিটারমিন্যান্ট যদি 0 হয় তাহলে র্যাঙ্কটা কি হবে, লেস দ্যান n হবে।
ডিটারমিন্যান্ট যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে র্যাঙ্কটা কত হবে, কে বলবে? ফুল বলো। ম্যাট্রিক্স হবে। হ্যাঁ, ফুল হবে, ফুল ফুল র্যাঙ্ক হবে, ইকুয়ালস টু। আচ্ছা, গ্রেটার দেন এন কি কখনো হতে পারে? কি মনে হয়, গ্রেটার দেন এন কি কখনো হতে পারে? কখনোই না। দেখো আমি এখানে কি বলেছি, 2 নাম্বার পয়েন্টটা দেখো, লেস দেন মিনিমাম অফ এন কমা এন। যদি স্কোয়ার ম্যাট্রিক্সও হয় তাহলে মিনিমাম অফ এন কমা এন হচ্ছে না। র্যাঙ্ক যদি এ যদি স্কোয়ার ম্যাট্রিক্সও হয় তাহলে র্যাঙ্ক অফ এ ইজ লেস দ্যান ইকুয়ালস টু মিনিমাম অফ এন কমা এন। তার মানে কি, তোমার যে অর্ডার থাকবে তার থেকে ছোট অথবা সমান হবে, বড় কখনোই হবে না। কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক তার অর্ডারের থেকে কখনো বেশি হতে পারে না। এটা তোমরা স্টার মার্ক করে লিখে নিতে পারো যে কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক তার অর্ডারের থেকে কখনো বেশি হতে পারে না। ঠিক আছে, বেশ, আজকে এই পর্যন্তই থাকলো। তোমাদের মনের মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একবার জিজ্ঞেস করে নাও। আর তোমাদেরকে আমি নোটটা পাঠিয়ে দেবো, নোটটা ভালো করে করবে, নোট কিন্তু ভালো করে করতে হবে। আর নোটে দেখবে কিছু কিছু কোশ্চেন আমার সলভ করতে দেওয়া আছে অ্যাসাইনমেন্ট হিসেবে, সেগুলোকে সলভ করবে। বলো, যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করো। সেমিস্টার এক্সাম কখন হতে পারে, এই কোশ্চেন কি মনের মধ্যে আছে? হ্যাঁ স্যার বলুন স্যার, সেমিস্টার এক্সামটা কবে হবে স্যার? সেমিস্টার এক্সাম নর্মালি ডিসেম্বরে হয়, ঠিক আছে। কিন্তু এবার যেহেতু তোমাদের এক্সাম ক্লাস দেরিতে শুরু হয়েছে, তাহলে হয়তো তোমাদের এক্সামটা ডিসেম্বরের শেষে হতে পারে অথবা জানুয়ারিতে হতে পারে, ঠিক আছে। এবারে ফিক্সড বলা যাচ্ছে না তো। দেখবে তোমাদেরকে একটা একাডেমিক ক্যালেন্ডার দিয়েছে, পেয়েছো তোমরা একাডেমিক ক্যালেন্ডার? স্যার একাডেমিক ক্যালেন্ডার বলতে? একাডেমিক ক্যালেন্ডার বলতে যেখানে তোমাদের পুরো বছরে, পুরো বছরে কোন দিন ছুটি থাকবে, কোন দিন ক্লাস হবে, কোন দিন হাফ ডে হবে, কোন দিন এক্সাম হবে, সব কিছু লেখা থাকে, একটা ক্যালেন্ডার টাইপ। হ্যাঁ আচ্ছা স্যার পেয়েছি। ইন্টারের। সেই ক্যালেন্ডারে দেখবে তোমাদের ডেট সম্ভবত ডিসেম্বর লেখা আছে, একাডেমিক ক্যালেন্ডার। কিন্তু যেহেতু তোমাদের দেরিতে শুরু হয়েছে, তো এবারে হয়তো ডিসেম্বরের লাস্ট উইক ধরে না, অথবা জানুয়ারিতে হয়তো শুরুর দিকে বা মিডলের দিকে হয়তো শুরু হবে। আচ্ছা বলছি স্যার, ইন্টারনালে খাতা কি দেখায় না, একবারে মার্কসের সঙ্গে যোগ করে দেয়? ইন্টারনালের খাতা তোমাদেরকে দেখাবে না, ওটা অ্যাড হবে। মানে স্যার খাতা দেখে না, দেখে না স্যার? খাতা দেখে, অবশ্যই দেখে। মানে ওটা স্যার আমাদেরকে নাম্বারও বলবে না বা আমাদেরকে দেখাবেও না? না, নাম্বার বলবো, আমরা নাম্বারও বলবো বলবে না। না? না। স্যার এখন তো স্যার ওটা 30 মার্কস না, ওটা 40 মার্কস করে দিয়েছে। হ্যাঁ, চেঞ্জ হয়েছে এবছর। হ্যাঁ স্যার, ইন্টারনাল 40 মার্কস করেছে। তুমি শিওর? হ্যাঁ স্যার আমি হ্যাঁ স্যার শিওর চেঞ্জ স্যার। করেছে। 60-40 করে দিয়েছে। বাহ, হ্যাঁ স্যার খুব 60 ভালো, 40 করেছে। খুব ভালো হয়েছে। 60-40 হলে তো খুব ভালো হয়েছে, তোমাদের মার্কস আরো বেশি উঠবে। 40 যদি এবার স্যার ইন্টারনাল, 40 যদি ইন্টারনাল মার্কস থাকে, তোমরা প্রত্যেকে হয়তো মিনিমাম ধরে নাও 34 থেকে 35 পেয়ে যাবে, অ্যাটলিস্ট ম্যাথের কথা বলছি, 34-35 পেয়ে যাবে। স্যার নাওলাতে ইন্টারনাল কি দুটো ইন্টারনাল হয় তো স্যার? দুটো হবে, স্লট ওয়ান দুটো হবে স্লট। স্যার, এবার কি স্যার কিভাবে হয়, মানে যেটা ভালো হয় সেটা নেয় না, দুটোকে অ্যাভারেজ করে করে? সেটা ডিপেন্ড করছে মানে স্টুডেন্টের পারফরমেন্সের উপর। ওকে, যদি দেখা যায় যে পুরো ক্লাসের সমস্ত স্টুডেন্টই প্রথম এক্সামটা খারাপ দিয়েছে, তাহলে সেক্ষেত্রে কি করবে, পরের এক্সামটা তোমাদেরকে একটু ওয়ার্নিং দিয়ে দেবে যে তোমাদের এক্সাম সবার খারাপ হয়েছে, পরের এক্সামটা ভালো করার চেষ্টা করো, তখন হাইয়েস্ট মার্কসটা নিয়ে। এবার যদি দেখা যায় প্রথম দুটো এক্সামে মোটামুটি মোটামুটি ওভারঅল রেজাল্ট সবার ঠিকঠাক আছে, তাহলে সেক্ষেত্রে অ্যাভারেজটা নিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে। ওগুলো মানে টিচারদের উপর ছেড়ে দেন, ওগুলো নিয়ে অত চাপ নিও না। তবে আমি বলছি, আমি তো 3 বছর পড়িয়েছি কলেজে, তোমাদের ইন্টারনাল মার্কস নিয়ে সমস্যা হবে, ইন্টারনাল মার্কসে ভালোই নাম্বার। ওকে, স্যার লিখে ইন্টারনাল আসতে হবে তো মার্কসে স্যার? সব। হ্যাঁ, বলো বলো।
লিখে তো আসতে হবে কিছু স্যার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই লিখতে হবে, অবশ্যই লিখতে হবে। আমি একটা কাজ করি, তোমাদের সিলেবাস কতটা কি শেষ করতে পারবো এই তোমাদের ফার্স্ট স্লটের আগে সেটা তো আমি বুঝতে পারছি না। আমি একটা কাজ করি, তোমাদেরকে মডিউল 1 আর মডিউল 2 এর ফুল নোট তোমাদেরকে আমি পাঠিয়ে দিচ্ছি, আমার হ্যান্ড রিটেন নোট। ওকে, সমস্ত কিছু আমার হ্যান্ড রিটেন নোট আছে, হ্যান্ড রিটেন নোটটা তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি। সেই হ্যান্ড রিটেন নোটটা ভালো করে পড়ো, হয়ে যাবে। ওকে, আর আমি তো এইদিকে তো করছি, 3 নভেম্বরের আগে কি আরেকটা ক্লাস পাবো? ঠিক আছে, ছাড়ো। তো ওই নোটটা তোমরা পড়ো ভালো, পেয়ে যাবে, স্যার খবর আবার পেয়ে যাবে। স্যার মঙ্গলবার তো স্যার ক্লাস, আবার তো মঙ্গলবার নাকি স্যার? হ্যাঁ, মঙ্গলবার তো আমার তো স্যার বৃহস্পতিবার থেকে পরীক্ষা। আরেকটা ক্লাস পাচ্ছি। তাহলে চলো আজকে শেষ করি। কেমন থ্যাংক লাগলো ইউ একটু, স্যার। একটু ফিডব্যাক দাও, কেমন লাগলো? বলবে না কেমন লাগলো, ভালো না খারাপ, না একটু বেটার করা হলে ভালো হতো? বেস্ট। বেস্ট। স্যার ভালো 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 স্যার। স্যার ভালো স্যার। ভালো স্যার। আমি যখন তোমাদের কলেজে প্রথম ঢুকেছিলাম, তো মোটামুটি 1 সপ্তাহের মধ্যে প্রায় 30-35 জন স্টুডেন্ট আমাদের বলেছিল যে স্যার আমাদেরকে পড়াবেন। এবার তখন না আমি হোম টিউশন করতাম। এবার ওই মাঝখানে আমি হোম টিউশন ছেড়ে তো ব্যাচ শুরু করতে পারছিলাম না, তো তার জন্য আমি শুরু করতে পারিনি। তো মোটামুটি দেখা গেছে 1 মাসের মধ্যে প্রায় 60 থেকে 65 জন মতো স্টুডেন্ট আমাকে বলেছিল। আমি সবাইকে বলেছিলাম যে তোমরা নেক্সট সেমিস্টারে কন্ট্যাক্ট করবে, নেক্সট সেমিস্টার তোমাদেরকে পড়াবে। তো পরের সেমিস্টার মানে সেকেন্ড সেমিস্টার থেকে শুরু করেছিলাম, এটা আমি 2023-এর কথা বলছি। সেকেন্ড সেমিস্টারে আমি শুরু করেছিলাম প্রায় 50 জন স্টুডেন্টকে নিয়ে, প্রথম আমি ব্যাচ শুরু করি। এবার এখন কলেজ ছেড়ে দিয়েছি, আমার এখন পিএইচডি তে এদিকে বেশি কাজ থাকে, এখন স্টুডেন্ট কমে গেছে, স্বাভাবিক ব্যাপার, এখন আর পরিচিতি নেই, সেই ব্যাপারটা নেই, পরিচিতিটা নেই। চলো বাই, অনেক হয়ে গেছে, গুড নাইট। থ্যাংক ইউ স্যার, বাই স্যার, গুড নাইট স্যার।